আচ্ছা, শুনেন সবাই, আমরা এই বিগোতে ছিলাম তাই না? এটা তো শুরু করার পর অ্যাক্সিডেন্টলি আর শেষ করতে পারি নাই। আমার ক্লাসটা একটু রেকর্ড করে রাখতে হবে। আমি বলি তারপর শুনেন, সাউন্ড করেন। বিগোর নোটেশনটা পড়ি। লেট এফ এন্ড জি এন্ড টু আর, মানে হচ্ছে এফ এবং জি দুইটা ফাংশন, হ্যাঁ? এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, এবং তাদের ইনপুট এবং আউটপুট সেট গুলা কি? ইনপুট হচ্ছে ন্যাচারাল নাম্বার এন, আউটপুট সেট হচ্ছে রিয়েল নাম্বার। সো এন এর ভ্যালু কি হবে? 1.5 হবে না। সো এন এর ভ্যালু যে কোনো একটা কিছু হইতে পারে, বাট ন্যাচারাল নাম্বার হবে 1 2 3 4 5 এরকম। বুঝতে পারছি? 1000 2000 এরকম ভ্যালু, কিন্তু আউটপুট ভ্যালুটা কি? যে কোনো রিয়েল নাম্বার আসতে পারে। তার মানে এখানে পয়েন্ট অ্যালাউড, তাই না? এখানে পয়েন্ট অ্যালাউড। প্রজেক্টরের বাবারে, এটার একটা প্রজেক্টর। এই ডেকে নিয়ে আসেন। প্রজেক্টরের সুইচ অফ করে ফেলছে। এইটার কোনো বাটন আছে টিক দেওয়া যায়? এটাতে চান না। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। তাহলে দুইটা সেট থাকবে, ইনপুটস গুলা কি থাকবে? ন্যাচারাল নাম্বার, 1 2 3 4, 100 200 101 102 এরকম হইতে পারে, কিন্তু ওয়ান মানে 1.5, তারপরে 10,000.6 এরকম কিছু আসবে না। ন্যাচারাল নাম্বারে পয়েন্ট গুলা নাই, কিন্তু আউটপুট রিয়েল নাম্বারে আসবে। এটার রিজনটা কি? কারণ আমাদের ম্যাথমেটিক্যাল বিভিন্ন ফাংশনের আউটপুট যে কোনো ধরনের সংখ্যা আসতে পারে। আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না যে এটা কখনোই এই সবসময় পূর্ণ সংখ্যা আসবে, এরকম বলা যায় না। আচ্ছা, দেন function of n is of order at most g of n if a positive constant c and a positive integer n not exist such that, এটা কি? এই যে যখন দুইটা চিহ্ন দেয়, হ্যাঁ, absolute value of function of n is less than or equal c times absolute value of g of n for every n greater than or equal n not. In symbol we write fn is big O of gn. অনেক কিছু পড়লাম, কিছুই বুঝলাম না নাকি? ও, আচ্ছা, খেয়াল করেন। এখানে তো ছবি আছে, একটু বড় করি, কারণ বোর্ডে গেলে তো আবার রেকর্ডিং এ কিছু বোঝা যাবে। আচ্ছা, তাহলে এখানে ফাংশন অফ এন কোনটা, যেটা একটু গাঢ় কালো কালারে দেখা যাচ্ছে? এই যে এইটা হচ্ছে ফাংশন অফ এন, হ্যাঁ, এফ এন। আর এইটা হচ্ছে জি এন, হ্যাঁ।
এটা হচ্ছে জিএন। এই জিএন এর সাথে একটা কনস্ট্যান্ট গুণ থাকবে, ওইটাই হচ্ছে সি। জিএন এর সাথে একটা কনস্ট্যান্ট গুণ থাকবে, ওটা হচ্ছে কি সি। সো যার কারণে এই ছবিটার মধ্যে কি লেখা সিজিএন, এই ছবিটার মধ্যে কি লেখা সিজিএন। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর ইনপুট সাইজ ইনক্রিজ হচ্ছে, এন এর ভ্যালু 10 20 30 40। আপনাদের প্রোগ্রামিং সময় দেখাইছিলাম না যে ইনপুট আমি এন ধরি একটা, কখনো 4 ধরি, কখনো 16 ধরি, এবং আমরা তখন চিন্তা করতাম যে লেটস সে এন এর ভ্যালু অনেক বেশি, তখন আমার প্রোগ্রামটা কত সময় লাগে। লেটস সে এন এর ভ্যালু 1 লক্ষ বা 10 লক্ষ বা 1 কোটি, তখন আমার প্রোগ্রামটা কিরকম সময় নিবে, এটার উপরেই প্রোগ্রামের এফিসিয়েন্সি নির্ভর করে। আমরা সামনের দিনে দেখব যে একটা স্মল ইনপুট সাইজের জন্য আসলে আপনার প্রোগ্রাম কতটুকু এফিসিয়েন্ট এটা ম্যাটার করে না। বুঝতে পারছি? স্মল, খুবই স্মল ইনপুট সাইজের জন্য লেটস সে এন এর ভ্যালু মাত্র 100, তখন আপনি বাবল সর্ট হোক আর মার্জ সর্ট হোক, আপনি প্র্যাকটিক্যালি কোনো পার্থক্য দেখবেন না। এই পার্থক্যটা আসবে হচ্ছে এন এর ভ্যালু যখন অনেক বড় হবে, 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি এরকম যখন আসবে এন এর ভ্যালু, তখন দেখবেন যে দুইটার মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, এক্সিকিউশন টাইম দুজনের সেম না। সে যাই হোক, তাহলে এফ এন হচ্ছে একটা ফাংশন এবং সি ইন্টু জিএন হচ্ছে আরেকটা ফাংশন, ঠিক আছে। দা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এন বা ইনপুট সাইজ ইনক্রিজ হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম। এটা আমি আপনাদের প্রোগ্রাম গুলা যখন বুঝাইছিলাম তখনও গ্রাফ করে আঁকে দেখেছি। এখন সংজ্ঞাটা বুঝেন। সংজ্ঞাটা বলতেছে যে এন এর ভ্যালু লেটস সে 0 থেকে বাড়তেছে, এন এর ভ্যালু 1 হচ্ছে 2 হচ্ছে 3 হচ্ছে, এরকম বাড়তে 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 একটা সার্টেন ভ্যালুর পর, একটা সার্টেন ভ্যালুর পর, এখানে এই ভ্যালুটার নাম দিছে এন জিরো বা এন নট, হ্যাঁ। সো এই ভ্যালুটার পর থেকে ফাংশন অফ এন সব সময় এই সিজিএন এর নিচে থাকবে। ফাংশন অফ এন এর ভ্যালু সব সময় সি ইন্টু জিএন এর নিচে থাকবে, তাই কিন্তু লেখা করে দেখেন যে এমন একটা পজিটিভ কনস্ট্যান্ট সি এবং একটা পজিটিভ ইন্টিজার এন নট আছে, সাচ দ্যাট মানে এফ এন এর ভ্যালু সব সময় সি ইন্টু জিএন এর চেয়ে কম অথবা তার চেয়ে সম, বা সবসময় তার নিচে থাকবে। গ্রাফিক্যালি যদি দেখেন সবসময় সিজিএন এর নিচে থাকবে একটা সার্টেন ভ্যালু অতিক্রম করার পরে, তখনই আমরা কি বলি এফ এন হচ্ছে বিগ ও অফ জিএন। এফ এন হচ্ছে বিগ ও অফ জিএন। বুঝতে পারছি? হুম। সংজ্ঞাটা একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট দু একবার যদি একটু পড়েন এবং মানে গ্রাফটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখানে গ্রাফে খেয়াল করার বিষয় হচ্ছে স্যার, এফ এন কিন্তু সবসময় সি ইন্টু জিএন এর চেয়ে ছোট না। খেয়াল করেন এইটুকু পার্ট, এইটুকু পার্ট যদি আমরা একটু খেয়াল করি, এইটুকু পার্টের মধ্যে এন নটের আগ পর্যন্ত কিন্তু এফ এন সি সি ইন্টু জিএন এর উপরে ছিল, কিন্তু একটা সার্টেন এন নট অতিক্রম করার পর থেকে কি সে সবসময় নিচে, অলওয়েজ যে নিচে থাকবে তা না। আচ্ছা, তো এটার এক্সাম্পল হিসাবে চলেন আমরা একটা প্র্যাকটিস করে ফেলি। লেটস সে যে আমার একটা ভ্যালু, একটা ফাংশন আর কি, অবশ্যই এফ এন, কি মাউস নিয়ে এসছেন, আচ্ছা ধরেন এফ এন হচ্ছে লেটস সে টু, না, এফ এন হচ্ছে এরকম 200 এন, 200 অনেক বড় হয়ে যাবে, ছোট দিই, এই 30 এন প্লাস 10, এটা হচ্ছে এফ এন। আর জিএন হচ্ছে এন স্কোয়ার প্লাস 1। দুইটা ফাংশন জাস্ট, হ্যাঁ, একটা ভ্যালু হচ্ছে 30 এন প্লাস 10, আর একটা হচ্ছে এন স্কোয়ার প্লাস 1। আমরা এখন এন এর বিভিন্ন ভ্যালু বসাই দেখি তাদের গ্রাফের কি অবস্থা। তাহলে চিন্তা করেন, লেটস সে এটা আমাদের একটা গ্রাফ, এই বরাবর এন যাচ্ছে, এই বরাবর আমরা টাইম কমপ্লেক্সিটি হিসাব করব, হ্যাঁ। এই বরাবর আমাদের টি অফ এন, টাইম অফ এন, এন বাড়ার সাথে সাথে আমাদের টাইমটাও বাড়বে আস্তে আস্তে। আচ্ছা, তো বিভিন্ন ভ্যালু বসাই, লেটস সে 0 বসাইলাম, তাহলে এফ এন এর ভ্যালু কত আসবে 10, 0 যখন বসাবো।
এটার ভ্যালু কত আসবে? 10। সো লেটস সে এটা যদি আমরা 2, 4, 6, 8, 10 এরকম করি তাহলে ফাংশন অফ এন লেটস সে এখানে একদম সরি 0 তো, সো 0 জন্য এই জায়গায়, আর n ইকুয়াল টু 0 এটার জন্য 10। ওকে, আর জি অফ এন কত হবে? 1। সো অন্য একটা কালার দেই, জি অফ এন এখান থেকে আসো। আরেকটু ভ্যালু বাড়াই, লেটস সে এন এর ভ্যালু তো কত দিব? আচ্ছা একই দেই, আগে ফার্স্টে 1 দেই। সো এন এর ভ্যালু যখন 1 তখন ভ্যালু কত আসে এফ এন এর? 40। সো এটা তো আবার নীল কালারে যাবে। এন এর ভ্যালু 1, এটার জন্য লেটস সে সামওয়্যার অ্যারাউন্ড হবে, অনেক উপরে একটা ভ্যালু হবে। আমরা রিলেটিভলি একটা ধরে নিই, বা আমরা এক কাজ করতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে ইয়া করি, হ্যাঁ ডেসিমেলসে করি। তার মানে যখন 100 হবে তখন 10 ধরবো, বা 100 হবে যখন 1 ধরবো, 100 দিয়ে ভাগ করবো আর কি। ঠিক আছে, তাইলেও একই হবে, জিওমেট্রিক ফিগার। সো প্রথমটা কি ছিল? 10, তার মানে ওটা হবে 0.1। সো করি একদম এই জায়গায় 0.1, আর পরেরটা ছিল 1, তাই ওটা তো আবার অনেক বেশি ছোট হয়ে যায়। এটা আসলে ফিগার স্কেলে দেখানো খুব মুশকিল, কারণ এই 30n অনেক বড় সংখ্যা। এটার জন্য আমাকে আরো ছোট ছোট একটা এক্সাম্পল দিলে ভালো হতো। আরো ছোট নেই। হুম, হ্যাঁ দেখি, 3n ই দিই। আর এটাও অনেক ছোট দিই, 3n প্লাস 5 দিই, 2 দিই। আচ্ছা, 3n প্লাস 2 ই দিই। সো n ইকুয়াল টু 0, এটার ভ্যালু 2, আর ওটার ভ্যালু হচ্ছে 1। n ইকুয়াল টু 1, ওটার ভ্যালু হচ্ছে 5। সো 1, 2, 3, 4, লেটস সে 5 সামওয়্যার এখানে। আর এটা কত হবে? n স্কোয়ার 2, 2। ওকে, n এর ভ্যালু 3, 3 3 এ 9 আর 2 11, তাই না? সো লেটস সে 1, 2, 3, 4, 5 যদি হয় তাহলে 10, 11 এখানে সামওয়্যার হবে। আর এখানে 3 স্কোয়ার এখানে এখনো তার চেয়ে একটু ছোট। সো এটা যদি 11 হয় তাহলে লেটস সে এই বরাবর 1 ঘর কম। Okay. তারপরে n এর ভ্যালু 4, 3 4 এ 12 আর 2 14। সো খুব বেশি প্রোগ্রেশন না। এর আগে ছিল কত? 3 3 এ 9 2 11, 11 থেকে 14। ওর প্রোগ্রেশনটা স্লো, ওর প্রোগ্রেশনটা স্লো। কিন্তু এইখানে যখন আপনি দিচ্ছেন 4 4 এ 16 আর 1 এ 17, ওর প্রোগ্রেশন বেশ ফাস্ট। এই জায়গাটাতেই সে কি করবে? ওকে ছাড়া যাবে। So আমি একটু জুম আউট করি। লেটস সে যে এটা যদি আমার কত আসছিল? 14 না? 3 4 এ 12 আর 2 14, তাহলে 17 লেটস সে আর একটু উপরে হবে। তাহলে আমরা যদি একটা কার্ভ টানি, হুম, অ্যাপ্রক্সিমেট একটা কার্ভ যদি আমরা টানি, কম বেশি, হুম, কম বেশি যদি হয়, আর ওইটার যদি একটা কার্ভ আসেন, ওইটার কার্ভটা হবে এরকম। তাহলে একটা বিষয় হচ্ছে যে স্যার, ওইটার আবার কালার চেঞ্জ হবে। এটার আবার কালার হবে হচ্ছে নীল। ওকে, তো আমরা এগুলো একটু সরাই নিই। আচ্ছা, তাহলে এন নটটা এখানে কত পাওয়া যাচ্ছে বলেন তো? এন এর ভ্যালু ঠিক কত পর থেকে ফাংশন অফ এন ইজ অলওয়েজ স্মলার দেন অর লেস দেন আমাদের জি অফ এন? কত? 4। সো দেখা যাচ্ছে যে এন এর ভ্যালু যখন এন নট ইকুয়াল টু 4 অতিক্রম করে, এন নট ইকুয়াল টু 4 অতিক্রম করে, ঠিক তারপর থেকে কি হয়? সবসময়
এই নীল যেই কার্ভটা নীল যেই কার্ভটা, সেটা সবসময় কি কমলা কার্ভের নিচে থাকে। নীল কার্ভটা এফ অফ এন, আর কমলা কার্ভটা হচ্ছে জি অফ। এখন আপনি সাম কনস্ট্যান্ট গুণ দেন এটার সাথে, এই কার্ভটার সাথে সাম কনস্ট্যান্ট গুণ দিলে যেটা হবে, যেটার কার্ভটা সামান্য একটু চেঞ্জ হবে, বাট মোরলেস এটা সবসময় এরকমই কার্ভ থাকে। কোয়াড্রেটিক ইকুয়েশন, এন স্কোয়ার যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এইটাই হচ্ছে আমাদের বিগ ও এর নোটেশনটা। যদি বিগ ও বুঝেন তাহলে বিগ থেটা, বিগ ওমেগা এটা খুব সহজ। বুঝতে পারছি? সো একটা সার্টেন ভ্যালু পর্যন্ত আপনার নীল কার্ভটা কিন্তু কমলা কার্ভের উপরে ছিল, কিন্তু একটা সার্টেন ভ্যালু যখন অতিক্রম করলো তখন নীল কার্ভের প্রোগ্রেশন স্লো, কিন্তু কমলা কার্ভের প্রোগ্রেশন অনেক ফাস্ট। তখন আমরা কি বলি যে নীলটা মানে এফ অফ এন, নীলটা এফ অফ এন ইজ ইকুয়াল টু বিগ ও অফ জি অফ এন, বিগ ও অফ জি, এটাই লেখা। বুঝতে পারছি? এখন আসেন এটা সোজা বাংলা অর্থ কি। এটা সোজা বাংলা অর্থ হচ্ছে স্যার, আমাদের মানে প্র্যাকটিক্যালি আমাদের এই বিগো এর কাজ কি। এই বিগোটা হচ্ছে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি, অর্থাৎ আপনার প্রোগ্রামটা সর্বোচ্চ খারাপ হইতে পারে এই সি ইন্টু জিও ফ্যান, সর্বোচ্চ খারাপ হইতে পারে কি সি ইন্টু জিও ফ্যানের সমান। প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি একদম লেটস সে খারাপেরও খারাপ, সেটা হবে কত, সি ইন্টু জিও ফ্যান। যদিও আপনার প্রোগ্রামের অ্যাকচুয়াল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এফ অফ এন, বাট আমরা এটাকে আরেক ডিগ্রি উপরে ধরে ধরে বলি যে আমি অ্যাটলিস্ট করছে ভালো। ব্যাপারটা কি বুঝছেন? মানে আমি খারাপ বুঝছি কিন্তু অ্যাটলিস্ট করছে ভালো। আমরা বলি না যে করছে ভালো আছে, ওইটাই। ওকে যে একটা স্ট্যান্ডার্ড ধরলেন না, ওই স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডটাই হচ্ছে এই সি ইন্টু জি অফ এন। সো আপনি কি করবেন, আপনার দেখেন খেয়াল করে, এফ এনটা কিন্তু মেইন টাইম কমপ্লেক্সিটি, আপনি যখন হিসাব করবেন তখন এটাই আর, বাট আপনি বলবেন যেটা সি ইন্টু জি অফ এন এর চেয়ে অ্যাটলিস্ট ভালো, কম পক্ষে সি ইন্টু জি অফ এন এর চাইতে ভালো। তখনই আমরা একটা মানদণ্ড পেয়ে যাব যে আসলে আমার প্রোগ্রামটা ওয়ার্স্ট কেসে কতটুকু খারাপ পারফরমেন্স করে। তাহলে আস্তে আস্তে করতে করতে বুঝবেন। হ্যাঁ, ওকে। এবার আসেন বিগ ওমেগা। তাহলে ওইটা তো আমি পড়লামই, এটা আরেকজন আপনাদের মধ্যে কেউ একজন পড়েন, কেউ একজন, কেউ একজন। এটা হচ্ছে ঠিক তার উল্টাটা। হুম, একদমই একটু আগে যেটা বুঝাইলাম সেটা ঠিক উল্টো। এটা হচ্ছে ফাংশন অফ এন, এবার সবসময় কি থাকবে, গ্রেটার দেন অর ইকুয়াল সি টাইমস জি অফ এন থাকবে। তার মানে এইটা হচ্ছে কি আমার, এই জিনিসটাকে আমরা আরেকটা নামও বলি, এই নামটাও মনে রাখবেন, এটাও জিজ্ঞেস করতে পারে। সবসময় যে বিগ ওমেগা বিগও বলবে তা না, এটাও পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে অ্যাসিমটোটিক লোয়ার বাউন্ড, অ্যাসিমটোটিক হায়ার বাউন্ড এবং অ্যাসিমটোটিক পরবর্তী টাইট বাউন্ড। এই তিনটা কথাও আপনাদের আসবে পরীক্ষায়। অ্যাসিমটোটিক লোয়ার বাউন্ড, অ্যাসিমটোটিক হায়ার বাউন্ড এবং অ্যাসিমটোটিক টাইট বাউন্ড। এই যে বিগ ও, বিগ ওমেগা এবং বিগ থেটা, এই তিনটাকে এই নামেও প্রকাশ করে। এবং অনেক সময় পরীক্ষা এটাও আসে যে রাইট অ্যাসিমটোটিক নোটেশনস ফর ক্যালকুলেটিং দ্য টাইম কমপ্লেক্সিটি অফ এন অ্যালগোরিদম, ফর ক্যালকুলেটিং দ্য টাইম কমপ্লেক্সিটি অফ এন অ্যালগোরিদম, এভাবেও অনেক সময় পরীক্ষায় আসে। হুম হুম।
এক্সাক্ট না, এটা টাইট বাউন্ড বলে। দেখবো আমরা ছবিটা দেখলেই বুঝবো। তো একটু আগে যেটা পড়ছি সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক হায়ার বাউন্ড, অর্থাৎ এমন একটা কার্ভ সবসময় আপনার কার্ভটা ওই কার্ভের নিচে থাকে। বুঝতে পারছি? এইটা হচ্ছে বিগো, এটা হচ্ছে আমাদের বিগো। আর এখন যেটা পড়বো এটা হচ্ছে অ্যাসিম্পটোটিক লোয়ার বাউন্ড। তার মানে এটা সহজ সরল বাংলা অর্থ হচ্ছে আপনার প্রোগ্রামটা কখনোই এই পার্টিকুলার ফাংশনের চেয়ে বেটার পারফর্ম করবে না। ব্যাপারটা কি বুঝছেন? একটু আগে কি বলছিলাম, ওর চেয়ে তো ভালো আছে, আর এবার হচ্ছে এর মতো ভালো হওয়া সম্ভবই না। ব্যাপারটা কি বুঝছেন? হুম। অর্থাৎ প্রোগ্রামটার হায়ার বাউন্ড হচ্ছে কি, এমন একটা ফাংশন যা সবসময় আপনি ওর চেয়ে বেটার থাকবেন। আর লোয়ার বাউন্ড হচ্ছে কখনোই ওইটা অ্যাচিভ করা যাবে না, সবসময় আপনি ওইটার চেয়ে বেশি থাকবেন। তাহলে ছবিটা দেখেন, ছবিটা কিরকম ছিল। এই যে দেখেন, ফাংশন অফ এন এরকম, ফাংশন অফ এন এরকম, আর জি অফ এন হচ্ছে আরেকটা ফাংশন। দেখেন, সার্টেন এন নট অতিক্রম করার আগ পর্যন্ত, সার্টেন এন নট অতিক্রম করার আগ পর্যন্ত ফাংশনে এন কম বেশি হইতে পারে, বাট একটা সার্টেন এন নট অতিক্রম করার পর এফ এন সব সময় সি ইন্টু জি অফ এন এর চাইতে বড়। অর্থাৎ এই টাইমটা সব সময় আপনার মিনিমাম লাগবেই, এই টাইমটা মিনিমাম লাগবেই, এই টাইম কমপ্লেক্সিটি কম পক্ষে লাগবেই। বুঝতে পারছি? আমার প্রোগ্রামটা সব সময় কি এই সি ইন্টু জি অফ এন এর চাইতে উপরে, এর মতো ভালো হওয়া সম্ভব না এর। বুঝতে পারছি? আর এই দুইটার মাঝখানেই হচ্ছে কি অ্যাসিম্পটোটিক টাইট বাউন্ড, বিগ থেটা দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে ওই ছবিটায় যাই, লোয়ার বাউন্ড হচ্ছে ওমেগা, বিগ ওমেগা, হায়ার বাউন্ড হচ্ছে বিগ ও, আর টাইট বাউন্ড হচ্ছে বিগ থেটা, বিগ থেটা। সো বিগ থেটা কে পড়বেন? আরেকজন পড়েন, অন্য কেউ, অন্য আরেকজন, কেউ একজন পড়েন, পড়েন। And where sufficient that allow us to say that two functions go at the same rate of constant factors. We say that f of a is বিগ থেটা, big theta, g of n belongs f of n is big theta of g of n. If f of n is big O of g of n and f of n is big omega of g of n, that is there are real constants c prime greater than 0 and greater key over সি ডাবল প্রাইম, c double prime greater than 0 and integer constant n naught is greater than or equal 1 such that g of সি প্রাইম অফ c prime of g of n is less than or equal f of n is less than or equal c of double prime g of n. সি ডাবল প্রাইম অফ জি অফ, ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল এন নট। তো কঠিন হয়ে গেল নাকি? পানি খাওয়া লাগতেছে। আচ্ছা যাই হোক, জিনিসটা এবার দেখেন, এখন এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু অন্যরকম শোনাবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে ফাংশন অফ এন, এটা হচ্ছে জি অফ এক্স। হ্যাঁ, ওরা এক্স দিয়ে এবার রিপ্রেজেন্ট করতেছে, সমস্যা নাই, এক্স এক্স ইনপুট হতে পারে, এন ইনপুট হতে পারে, আপনার ইচ্ছা। আমি এন বলতেছি, কোন কোন বই এক্স বলতেছে, তো ওরা এখানে এক্স বলছে, হ্যাঁ, ইনপুট সংখ্যাকে এক্স বলছে। তো আহ, তারা বলতেছে যে ফাংশন অফ এক্স জি অফ এক্স এর থেকে কখনো বড়, কখনো ছোট। এখন ব্যাপারটা কেমন হলো না, যে স্যার আপনি তো একটু আগে বললেন যে অ্যাটলিস্ট ওর চেয়ে বেটার, আরেকবার বললেন যে এর চেয়ে ভালো হওয়া সম্ভব না, তাহলে কখনো বেশি কখনো কম, এরকম কিভাবে? তো এই জন্যই দুইটা কনস্ট্যান্ট আনা হয়েছে। আপনার এটাকে সি প্রাইম সি ডাবল প্রাইম না বলে সি ওয়ান সি টু বলতে পারেন, সমস্যা নেই। যে দুইটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট যদি আমি জি অফ এক্স এর সাথে গুণ দেই তখন এফ অফ এন এর চেয়ে কম হয়, আবার আরেকটা কনস্ট্যান্ট যদি গুণ দেই তখন এফ অফ এক্স এর চেয়ে বেশি হয়ে যায়। তো আগের জিনিসটাই, হ্যাঁ, কনস্ট্যান্ট দুইটা আসছে। তো একটা আসছে কি, এখানে ওরা সি প্রাইম ডাবল প্রাইম দিছে, আমরা সি ওয়ান সি টু বলি। সো সি ওয়ান দিয়ে যখন গুণ দিবেন তখন দেখবেন জি অফ এক্স সবসময় এফ অফ এক্স এর চেয়ে ছোট। আবার সি টু দিয়ে যখন গুণ দিবেন তখন দেখবেন সবসময় এফ অফ এক্স এর চেয়ে জি অফ এক্স টাই বড়।
একই ফাংশন সার্টেন একটা কনস্ট্যান্টের জন্য ছোট, সার্টেন একটা কনস্ট্যান্ট বড়। বুঝতে পারছি? সো এইটাকে আমরা বলি এভারেজ টাইম কমপ্লেক্সিটি। এই বিগ থেটাকে আমরা বলি কি এভারেজ টাইম কমপ্লেক্সিটি। সো আরো একটা রিপ্রেজেন্টেশন বলি। তিনটা তিনটা জিনিস বললাম, হ্যাঁ? বিগ ওমেগা, বিগ থেটা নোটেশন, অ্যাসিম্পটোটিক, হায়ার বাউন্ড, লোয়ার বাউন্ড, টাইট বাউন্ড বলছি। এবার প্রোগ্রামিং এর ভাষায় এই তিনটাকে কি বলে? অ্যাসিম্পটোটিক লোয়ার বাউন্ড মানে যেটার চেয়ে ভালো হওয়া সম্ভবই না, এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও বা বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি। এটার চেয়ে ভালো হওয়া সম্ভব না, এটাই প্রোগ্রামের বেস্ট কেস। এটার উদাহরণ কিরকম? লেটস সে আপনি এর ভিতর কিছু এলিমেন্ট সার্চ করতেছেন, প্রথমটাই আপনার কি ছিল? একটা এর মধ্যে বেশ কিছু এলিমেন্ট আছে, 1-150 এলিমেন্ট আছে, কিন্তু আসলে আপনি যখনই সার্চ করেন প্রথমটাই পেয়ে যান। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। অথবা আপনি চিন্তা করেন যে একটা অ্যারে থেকে আপনার ম্যাক্সিমাম বা মিনিমাম নাম্বার বের করতে হবে, কিন্তু অ্যারেটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। এগুলো হচ্ছে বেস্ট কেস সিনারিও। অ্যারেটাই ছোট থেকে বড় সাজানো, আপনাকে বেরও করতে হবে সবচেয়ে ছোট সংখ্যা, আর প্রোগ্রাম করা দরকার আছে? ডাইরেক্ট লিখে দেন অ্যারের জিরো, এটাই অ্যান্সার। এই জিনিসগুলো হচ্ছে কি বেস্ট কেস সিনারিও, যে এটার চেয়ে ভালো হওয়ার পসিবল না। এটা হচ্ছে অ্যাসিম্পটোটিক লোয়ার বাউন্ড, এর চেয়ে বেটার কোনো ফাংশন পাওয়া সম্ভব না। আচ্ছা, প্রোগ্রামিং এ হায়ার বাউন্ড কি জিনিস, এবং এইটাই ইম্পর্টেন্ট, আমাদের সব জায়গায় এটাই লাগবে। সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি, ওয়ার্স্ট কেস সিনারিও বা ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি। এটারও এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে এর ভিতর আপনি কিছু এলিমেন্টস খুঁজতেছেন, বা একটা এলিমেন্ট খুঁজতেছেন কিন্তু ওটা এলিমেন্ট নাই। So, মনে করেন যে আপনাদের আহ, এরকম হলো যে লেটস সে আমি প্রত্যেককে জিজ্ঞেস করতেছি যে এখানে শফিক নামে কেউ আছে কিনা। ঠিক আছে, আমার বেস্ট কেস সিনারিও হচ্ছে প্রথম জনকে জিজ্ঞেস করলাম সেই শফিক, কিন্তু ওয়ার্স্ট কেস সিনারিও কি? প্রত্যেককে নাম জিজ্ঞেস করলাম কিন্তু একজনেরও নাম শফিক না, একজনেরও নাম শফিক না। হইতেই পারে যে আপনাদের ভিতরে শফিক নামে কেউ নাই, আছে আসলে? আসলেও নাই। সো ওয়ার্স্ট কেস সিনারিও তো ওয়ার্ডস কিন্তু এমন করে যে একদম লাস্ট অপশনের নাম না, এটাও হইতে পারে, অথবা একদম লাস্ট মানে কেউই নেই বেসিক্যালি, এটাই হচ্ছে ওয়ার্স্ট কেস। কারণ তখন সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাকে একদম পুরা সার্চটা কমপ্লিট করতে হলো, কিন্তু আমি কাউকে পেলাম না। আপনারটাও সত্যি, ওইটাও ওয়ার্স্ট কেস, কারণ একদম লাস্টের জন্য হলেও তো একই কথা। আচ্ছা, অথবা সর্টিং এর ক্ষেত্রে আমরা কি বলি? আমাকে লেটস সে অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে বলছে, কিন্তু অ্যারেটা দেওয়ার ঠিক উল্টাটা, ডিসেন্ডিং অর্ডারে অ্যারেটা দেওয়া। এটা আপনারা দেখবেন, আজকেই দেখাবো। আর অ্যাজিমটোটিক টাইট বাউন্ডটা হচ্ছে এভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি, এটাও অনেক ক্ষেত্রে লাগে, এটাও অনেক ক্ষেত্রে লাগে। এভারেজ কেস টাইম কমপ্লেক্সিটি এটা কেন লাগে? স্যার আপনারা যখন অ্যালগোরিদম কোর্সে যাবেন এবং বিভিন্ন ধরনের অ্যালগোরিদম স্টাডি করবেন, দেখবেন যে অনেকগুলারই টাইম কমপ্লেক্সিটি পলিনোমিয়াল টাইমে নাই, এবং এগুলা খুব এস্টাবলিশড কম্পিউটার সায়েন্সের প্রবলেম, এগুলার কোনো সলিউশন পলিনোমিয়াল টাইমে নাই। তার মানে সামান্য একটু ভ্যালু যদি বাড়ে, লেটস সে এন এর ভ্যালু 10,000 বা 15,000ও যদি হয়, তখন এই প্রবলেম গুলা আপনাকে সলিউশন দিতে পারে না, অ্যালগোরিদম গুলা সলিউশন দিতে পারে না। খুবই বাজে অ্যালগোরিদম, কিন্তু এগুলো পড়ায়। কেন পড়ায় জানেন? এগুলো হচ্ছে ওপেন চ্যালেঞ্জ ইন কম্পিউটার সায়েন্স, যে কোনো একটা সলিউশন করেন আপনি নোবেল পুরস্কার পাবেন। মানে ম্যাথমেটিক্সে যেটা দিবে, ফিল্ডস মেডেল দিবে। হ্যাঁ, নোবেল তো আর ম্যাথমেটিক্সে নাই, ফিজিক্সে হয়, কেমিস্ট্রিতে হয়। ম্যাথমেটিক্সে দিবে, ফিল্ডস মেডেল পাবেন যদি সলভ করতে পারেন এনিথিং, বা টিউরিং অ্যাওয়ার্ড পাইতে পারেন। ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ ফর এভরিওয়ান, কেউ পারো কিনা সলভ করো, এই জন্য এগুলা পড়ে। সো এই জিনিসগুলার যে অ্যাজিমটোটিক হায়ার বাউন্ড বা ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি, এটা আমরা ক্যালকুলেশনে আনি না, তখন আমরা এভারেজ কেস টাইম কমপ্লেক্সিটিটা ধরি। আচ্ছা, এক কাজ করি, ওয়ার্স্ট কেসটা না ধরি। সবসময় যে ওয়ার্স্ট কেস আসবে তা না, ওয়ার্স্ট কেস আসলে আমার প্রোগ্রামে 12টা বাজবে, কিন্তু অধিকাংশ সময় যেই সিচুয়েশনটা আসবে তখন কিরকম পারফর্ম করে, এইটা টাইম কমপ্লেক্সিটিটা বের করে। তার মানে আপনি জানেন যে আপনার প্রোগ্রামটা নট ওয়েল রিটেন, ভালোভাবে লেখা হয় নাই,
কিন্তু যতটুকু সম্ভব যা আছে তাই নিয়ে চলা। অনেকটা আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির মতো। আমরা জানি সোনারগাঁও ইউনিভার্সিটি খুব একটা ভালো না, যা আছে তাই নিয়ে চলা তো লাগবে, করতে তো হবে, তাই না? যা আছে সেটা নিয়েই তো চলতে হবে। বা বাংলাদেশের এডুকেশন সিস্টেম ভালো না, ভালো, কিন্তু এখন তো আমাদের পক্ষে আর আমেরিকায় যাওয়া সম্ভব না। তো যা আছে তাই নিয়ে পড়তে হবে, কিছু করার নেই। এটা হচ্ছে কি এভারেজ টাইম কমপ্লেক্সিটি। যখন আপনি প্রোগ্রামের সাথে নেগোসিয়েশনে আসতেছেন, হ্যাঁ আমি জানি তুমি খারাপ, বাট লেটস সে এভারেজ কেসে তুমি কতটুকু পারফর্ম করো, আমি সেটার থেকে যদি একটু বেটার পারি, এটাও কিন্তু একটা বড় ধরনের কাজ। তো এই ধরনের অ্যালগোরিদমের নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম। এটা রিসার্চ টপিক, আপনারা চাইলে স্টাডি করতে পারেন, এগুলো নিয়ে হায়ার লেভেলে স্টাডি করতে পারেন। এটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম, অর্থাৎ যেগুলার পলিনোমিয়াল টাইম কমপ্লেক্সিটিতে সলিউশন নাই, এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি অনেক সময় লাগে এইসব প্রোগ্রাম সলভ করতে। আপনি যদি সামান্য কিছু ইমপ্রুভমেন্ট আনতে পারেন, সেটাও একটা রিসার্চের কাজ, সেটাও কাজ। বুঝতে পারছি? তখন এই অ্যাজিমটোটিক টাইট বাউন্ডটা খুব কাজে দেয়। সো পেপার গুলা খুললে এই তিনটা নোটেশনই দেখবেন। বিগ ওমেগা দেখবেন, বিগ ওমেগা খুব একটা আমাদের কাজ বিগ ওমেগা দিয়ে কোনো কাজ নেই। হ্যাঁ, বিগ ও এবং বিগ থিটা, এই দুটো দিয়ে আমাদের কাজ বেশি। সো মোস্ট অফ দ্য টাইম আপনাদের যে কোনো একটা জিজ্ঞেস করবে। লেটস সে চাকরির পরীক্ষায় গেলেন, বললেন ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি কত, টাইম কমপ্লেক্সিটি কত, অ্যাজিমটোটিক লোয়ার বাউন্ড কত। সো কোনটা কি খেয়াল রাখতে হবে, হ্যাঁ? পরীক্ষায়ও আসবে, আমার পরীক্ষাও আসবে, চাকরির পরীক্ষাও আসবে। আচ্ছা, তো এগুলো তো আমরা দেখছিলামই যে কিছু টিপিক্যাল প্রোগ্রাম, এদের টাইম কমপ্লেক্সিটি। সো একটা হচ্ছে বেসিক্যালি আপনার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ঠিক আছে, ইভেন উইথ এ লিটল বিট অফ হপ, যদি 2 বা 4 হপও করে, জাম্পও দেয়, তারপরেও সেটাকে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, বিগ অফ এন, বিগ অফ এন। সো এখানে আমরা লেখা আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় লেখা আছে, যেমন এক্ষেত্রে লেখা আছে কি, এক করে করে বাড়তেছে, আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস এক করে করে বাড়ে, অথবা আই ইকুয়াল টু আই প্লাস টু, আই প্লাস থ্রি, সব ক্ষেত্রে কি টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন। দেখেন, আই যদি 2 করে করে বাড়ে, আমার টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি হয় 1/2 এন, কিন্তু 1/2টা টাইম কমপ্লেক্সিটির কনস্ট্যান্ট, ওই যে সি ইন্টু জি এন, ওই সি হচ্ছে এই 1/2। বুঝতে পারছি? ওই টাইম কমপ্লেক্সিটিটা আমরা এই যে বিগ ও নোটেশনে ধরি না। স্যাররা খেয়াল করেন কিনা, করছেন কিনা জানি না, আমাদের কিন্তু সংজ্ঞায় ছিল এরকম যে এফ অফ এন ইজ লেস দেন অর ইকুয়াল সি ইন্টু জি অফ এন, তাই না? এরকম ছিল না মানে ওই নোটেশনটার মধ্যে, যে এফ অফ এন এর অ্যাবসলিউট ভ্যালু বা মান, আমি নর্মাল ভাবেই লিখি, অ্যাবসলিউট ভ্যালুটা না দিচ্ছি, এফ অফ এন এর অ্যাবসলিউট ভ্যালু বা মান ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল সি সাম কনস্ট্যান্ট টাইমস জি অফ এন, এটা এটা ছিল শর্ত। তাহলে বিগ ও নোটেশনে আমরা কি লিখতাম, বিগ ও অফ জি অফ এন। স্যারা কি খেয়াল করছেন সিটা যে বাদ পড়ে গেছে, সিটা যে আর কনসিডারেশনে নাই? এক্স্যাক্টলি সেম থিং হয়েছে যখন আপনার একটা নোটেশন আসছে বিগ অফ এন বাই টু, তখন এই 1/2 এই কনস্ট্যান্টটাকে আমরা কনসিডারেশনে রাখতেছি না। এটা বাদ, এটা থাকা না থাকা একই কথা, এটা থাকা না থাকা একই। সো সেই ক্ষেত্রে এইটাও কি বিগ অফ এন। এছাড়া আরো কিছু দেখছিলাম, এর মধ্যে এক্সেপশনাল যেটা ছিল, মানে যদি দুইটা ফর লুপ পর পর বসে তখন এন স্কোয়ার হয়, মানে পলিনোমিয়াল টাইম কমপ্লেক্সিটি, এন স্কোয়ার, এন কিউব, 2n স্কোয়ার প্লাস 5, 3n স্কোয়ার প্লাস 6, এরকম এরকম ইত্যাদি ইত্যাদি, কোয়াড্রেটিক ইকুয়েশন, তারপরে হায়ার ডিগ্রি পলিনোমিয়াল 3, 4, যাই হোক না কেন, পলিনোমিয়াল টাইম কমপ্লেক্সিটি। আর আরেকটা ইন্টারেস্টিং দেখছিলাম হচ্ছে লগারিদমিক যেটা, অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশন, 2 করে বাড়ে, মানে 2 গুণ করে বাড়ে বা 4 গুণ করে বাড়ে, এরকম। তো সেগুলো আমরা দেখছিলাম কি লগারিদমিক টাইমে কমপ্লিট হয়। সো কোন প্রোগ্রামে যদি দেখেন আই টাইমস টু, আই টাইমস থ্রি, তাহলে ওগুলা টাইম কমপ্লেক্সিটি কত, লগ এন। যেটা আপনাদের একটা এক্সাম্পল আসছিল ল্যাব ওয়ানে, যখন আমি বাইনারি সার্চ বলছিলাম, প্রতিবার 2 ভাগ হয়। স্যার 2 ভাগ হওয়া আর 0.5 দিয়ে গুণ দেওয়া কিন্তু একই কথা, ঠিক আছে? সো প্রতিবার ওইটার প্রোগ্রেশনটা কি হচ্ছে, 0.5 দিয়ে গুণ হচ্ছে অথবা 2 দিয়ে ভাগ হচ্ছে। তো যদি কোনো প্রোগ্রামে দেখেন যে প্রতিবার 2 ভাগ হচ্ছে বা 2 গুণ হচ্ছে, এই প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটিও কত, লগারিদমিক টাইমে আসবে।
হ্যাঁ, ভিতরে n এর ভ্যালু অন্যরকম আসতে পারে। সবসময় যে log n আসবে তা না। অন্যান্য আসতে পারে, log twice n plus 6 আসতে পারে, log 3n square plus 5 আসতে পারে, বাট লগারিদমিক টাইমটা শেষ হবে। বুঝতে পারছি? এগুলো আরো বেটার বুঝবেন যখন আমরা টাইম কমপ্লেক্সিটিটা অ্যালগরিদম কোর্সে পড়ব। এটার পরের কোর্স। হ্যাঁ? মূলত এই কোর্সটা এইটাও অ্যালগরিদম কোর্সেরই পার্ট। এটা হচ্ছে অ্যালগরিদম কোর্সের একটা প্রিপারেটরি পার্ট। ওই কোর্সটার জন্য এটা একটা প্রিপারেশন। বুঝতে পারছি? তাহলে আমি আর এখানে টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব না। এনাফ হইছে। এটা আসলে ২ ক্লাসেই শেষ করে দেওয়া উচিত ছিল। বাট আই এম ভেরি সরি যে একটা আনফরচুনেট ইভেন্ট আপনারা জানেন কিনা জানি না। 33M2 এর সাথে হয়েছে। তো ওটার জন্য ওই দিনই হয়েছিল যেদিন আমাদের ক্লাস ছিল। হ্যাঁ, একটা মারামারি টাইপ। আচ্ছা, এটা আমি রেকর্ডটা অফ করে দিই। নাহলে আবার সারা দুনিয়া সবাই জেনে যাবে।